আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অত্যন্ত প্রিয় প্রতিষ্ঠান কর্নেল অব আলী আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজের আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাদের সামনে আজকে নতুন করে আরেকটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের এই ক্লাসের শুরুতে তোমাদের সবাইকে জানি ফুলেল শুভেচ্ছা। আশা করি তোমরা রমজান মাসের পূর্ব মুহূর্তে আল্লাহ তোমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই পবিত্র রমজান মাসকে ইবাদতের মাধ্যমে কাজে লাগাবে এবং তোমাদের নিজ নিজ পাঠে মনোযোগ দিয়ে তোমাদের জীবনকে শানিত করার জন্য এগিয়ে যাবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের সেই পরিচিত মোহাম্মদ হামেদ হাসান, সিনিয়র শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কর্নেল অব আলী আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজ। আজকে আমরা যে বিষয় অনুশীলন করব সেই বিষয়টি হচ্ছে 1935 সালের ভারত শাসন আইন। আমরা এই টপিক্সের উপর আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের সামনে এখন সংক্ষিপ্ত ভূমিকা আলোচনা করছি। আমরা জানি ভারত উপমহাদেশে সুদীর্ঘ 190 বছরের ব্রিটিশ উপনিবেশিক শাসনের পথ ধরে 1947 সালে ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। ব্রিটিশ উপনিবেশিক শাসনের নাগপাশ থেকে মুক্ত হতে তৎকালীন ব্রিটিশ ভারতের জনগণকে সুদীর্ঘ আন্দোলন সংগ্রামে অবতীর্ণ হতে হয়। আর এসব আন্দোলন সংগ্রামের ফসলই হচ্ছে ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। এই সুদীর্ঘ সময়ে ব্রিটিশ সরকার ভারতবর্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন সাংবিধানিক আইন সংস্কার আইন পাশ করে এইসব আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার ভারতীয় জনগণকে ব্রিটিশ শাসন ব্যবস্থার সাথে সম্পৃক্ত করতে সচেষ্ট হয়েছেন। 1935 সালের ভারত শাসন আইন এরকম একটি রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক আইন। এই রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক আইন 1935 সালে প্রণয়ন করে ভারতীয় উপমহাদেশকে ব্রিটিশের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজের মধ্যে এই শাসন আইনটি তারা জনগণকে বা ভারতীয় উপমহাদেশের জনগণকে উপহার দেওয়ার চেষ্টা করছিলেন। বিশেষ করে ভারতবর্ষের শাসনতান্ত্রিক ক্রম বিবর্তনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতীয় জনগণের জাতীয়তাবাদী চেতনার উন্মেষ, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, সর্বোপরি 1919 সালের ভারত আইনের ব্যর্থতার পরে এই 1935 সালের ভারত শাসন আইন প্রবর্তন করে। এ আইনে ভারতীয়গণ কিছুটা হলেও সন্তুষ্ট হয়। এই শাসন আইনে 41টি অংশ, 10টি তালিকা এবং 321টি ধারা সংযোজিত করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্লাইডের মধ্যে ভারতীয় উপমহাদেশের মানচিত্র তোমরা দেখতে পাচ্ছ। আশা করি তোমরা এই মানচিত্র অত্যন্ত গভীরভাবে তোমরা পর্যবেক্ষণ করবে এবং এই মানচিত্র থেকে তোমরা ভারতীয় উপমহাদেশের সীমানা, এখান থেকে সৃষ্ট ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের সীমানা খুঁজে তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আমি আরেকটি মানচিত্র উপস্থাপন করছি। স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এই মানচিত্রটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিত্র। 1947 সালে যখন ভারত উপমহাদেশ বিভক্ত হচ্ছিল, ব্রিটিশ সরকার যখন এই উপমহাদেশের শাসন এখানকার জনগণের হাতে দিয়ে তারা চলে যাচ্ছিল, তখন এখানে সীমানা নির্ধারণ করার জন্য ভারতের তৎকালীন ব্রিটিশের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব র্যাডক্লিফের নেতৃত্বে এই উপমহাদেশের সীমানা বিভক্ত করার জন্য র্যাডক্লিফকে নিযুক্ত করেন। তিনি
এই উপমহাদেশ বিশেষ করে ভারত এবং পাকিস্তানের সীমানা নির্ধারণ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই সীমানা নির্ধারণের যে কয়েকটি সূত্র ছিল, তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে যে সমস্ত এলাকায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেই সমস্ত এলাকা পাকিস্তানের অন্তর্ভুক্ত থাকবে, অথবা যে সমস্ত এলাকার জনগণ ভারত এবং পাকিস্তান নামক দুইটি রাষ্ট্রের মধ্যে যেই রাষ্ট্রেই তারা স্বেচ্ছা অন্তর্ভুক্ত হতে চায় সেই রাষ্ট্রে তারা অন্তর্ভুক্ত হবে এবং সেই হিসেবেই ভারত উপমহাদেশের সীমানা নির্ধারণ হবে। কিন্তু অতীব দুঃখের সাথে বলতে হয়, মিস্টার র্যাডক্লিফ সেই সূত্রগুলো, সেই বৈশিষ্ট্যগুলো অনুসরণ না করে তিনি ভারত উপমহাদেশের কিছু নেতৃবৃন্দের আদর্শে তিনি উদ্বুদ্ধ হয়ে ভারতীয় নেতৃবৃন্দের সাথে তার একটি অত্যন্ত গোপন সম্পর্ক থাকার কারণে তিনি সেই সূত্র অনুসরণ না করে যে সমস্ত অঞ্চলে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ অথবা যে সমস্ত অঞ্চলের নাগরিকরা তাদের ইচ্ছামতো যে রাষ্ট্রে অন্তর্ভুক্ত হতে চায় সেখানে তারা অন্তর্ভুক্ত না করে তিনি এমন একটি সীমানা নির্ধারণ করেন যেটা শত বৎসর ধরে এই উপমহাদেশের মধ্যে একটি ক্ষতের সৃষ্টি করে, যার পরিপ্রেক্ষিতে আমরা ভারতের অধীনে আমরা এমন অনেক মুসলিম রাষ্ট্র দেখি যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, অথচ ওই রাষ্ট্রগুলো পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল। অথবা এমন কিছু আমরা রাষ্ট্র দেখতে পাই যে রাষ্ট্রের জনগণ স্বেচ্ছায় পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে চেয়েছিলেন, কিন্তু তারা পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে না পেরে আজকে তাদের এখানে রক্তক্ষরণ হচ্ছে। তার মধ্যে অন্যতম একটি উদাহরণ হচ্ছে কাশ্মীর। প্রিয় শিক্ষার্থীরা, এই সম্পর্কে আমাদের যারা ইতিহাস সম্পর্কে আমরা জ্ঞান আহরণ করতে চাই তাদেরকে আরও বিস্তারিত সূত্র এবং জ্ঞান এখান থেকে তাদেরকে নিতে হবে। আমি সংক্ষিপ্ত বিষয়টা তুলে ধরলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব শিক্ষণফল। আজকের আলোচনা থেকে আমরা যা কিছু শিখতে পারি, 1 নম্বর 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট আমরা বর্ণনা করতে পারবো এই আলোচনা থেকে। ভারত শাসন আইনের বৈশিষ্ট্য সমূহ আমরা বিশ্লেষণ করতে পারবো। 3 নম্বর ভারত শাসন আইনের গুরুত্ব আমরা মূল্যায়ন করতে পারবো এই আলোচনার পর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব ভারত শাসন আইনের প্রেক্ষাপট। আমরা স্লাইডে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখতে পাচ্ছি। তিনি হচ্ছেন মিস্টার সাইমন, যার নেতৃত্বে ভারতে যে শাসনতান্ত্রিক এবং রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল সেই সংকট সমাধানের জন্য ব্রিটিশ সরকার যাকে এই উপমহাদেশে প্রেরণ করেছিলেন, হিন্দু এবং মুসলিম বিশেষ করে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ এবং মহাত্মা গান্ধী নেতৃত্বে এই উপমহাদেশ শাসন বা স্বাধীনতার জন্য যে আন্দোলন শুরু হয়েছিল, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখানকার জনগণ যে বিক্ষুব্ধ হয়েছিল এবং ব্রিটিশ অমান্য আন্দোলন শুরু করেছিলেন, অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, খেলাফত আন্দোলন এবং গান্ধীজির নেতৃত্বে যে অসহযোগ আন্দোলন শুরু হয়, তারই ধারাবাহিকতায় যে বেঙ্গল ফ্যাক্ট গঠন হয় এবং যার ফলে এখানে যে একটি বড় ধরনের শাসনতান্ত্রিক সংকট সবার সামনে চলে আসে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য মিস্টার সাইমনকে এই উপমহাদেশে প্রেরণ করেছিলেন। আমরা তার একটি চিত্র এখানে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, 1919 সালের ভারত শাসন আইন ভারতীয়দেরকে মোটেই সন্তুষ্ট করতে পারেনি। কংগ্রেস ও মুসলিম লীগ উভয় দলেই এই আইনকে বর্জন করে। অন্যদিকে খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনের ধারাবাহিকতায় বেঙ্গল ফ্যাক্ট গঠন করে, যার ফলে ভারতের শাসনতান্ত্রিক সংকট প্রকট আকার ধারণ করে। এর পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার 1927 সালে সাইমন কমিশন গঠন করে। এই কমিশনের সকল সদস্য ইংরেজ হবার ফলে কংগ্রেস ও মুসলিম লীগ উভয় দলই এই কমিশনের প্রতিবেদন অগ্রাহ্য করে, বরং তারা সমস্বরে বলে ওঠে, মিস্টার সাইমন ফিরে যাও, প্লিজ
গো ব্যাক মিস্টার সাইমন। এরই ধারাবাহিকতায় 1930 সালে ভারত আইন অমান্য আন্দোলন শুরু হয়। সমগ্র ভারত জুড়ে যখন আইন অমান্য আন্দোলন চলছিল, তখন ব্রিটিশ সরকার ব্রিটেনে গোল বৈঠক আহ্বান করেন। 1930 থেকে 32 সাল পর্যন্ত পর 3টি গোল টেবিল বৈঠকে ভারতীয় প্রতিনিধিবর্গ যে মতামত ব্যক্ত করেন, তার ফলাফল ভারতীয় জনগণকে অভিহিত করার জন্য ব্রিটিশ সরকার একটি শ্বেতপত্র, হোয়াইট পেপার প্রকাশ করেন। উক্ত শ্বেতপত্রে উল্লিখিত বিভিন্ন প্রস্তাবের ভিত্তিতে 1934 সালে ভারতের ভবিষ্যৎ সংবিধানের একটি খসড়া প্রকাশিত হয়। এই খসড়ার ভিত্তিতে ব্রিটিশ সরকার 1935 সালের ভারত শাসন আইন প্রণয়ন করে। আমরা এতক্ষণ ভারত শাসন আইনের প্রেক্ষাপট সংক্ষেপে আমরা আলোচনা করলাম। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এখন আলোচনা করব 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ। ফিচার্স অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ভারতীয়দের বহু প্রতীক্ষিত 1935 সালের ভারত শাসন আইন বিভিন্ন বৈশিষ্ট্যে সমৃদ্ধ। নিচে উক্ত আইনের আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট সংযোজন করেছি। আমরা অতি সংক্ষেপে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টের উপর আমরা আলোচনা করব। 1 নম্বর, সর্বভারতীয় যুক্তরাষ্ট্র। 1935 সালের ভারত শাসন আইনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো একটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের উদ্যোগ। ব্রিটিশ ভারতের সকল প্রদেশ ও ফেডারেশনে যোগদান ইচ্ছুক দেশীয় রাজ্যগুলোকে নিয়ে একটি যুক্তরাষ্ট্রীয় সরকার, ফেডারেল গভর্নমেন্ট গঠনের পরিকল্পনা করা হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, শাসন সংক্রান্ত বিষয়ে বিভক্তকরণ। এ আইনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শাসন সংক্রান্ত বিষয়সমূহকে 3টি বিভাগে ভাগ করা, যেমন কেন্দ্রীয় তালিকা, প্রাদেশিক তালিকা এবং যুগ্ম তালিকা। কেন্দ্রীয় তালিকার মধ্যে ছিল দেশ রক্ষা, পররাষ্ট্র সংক্রান্ত বিষয়, মুদ্রা, যোগাযোগ, ডাক ও তার ইত্যাদি। আর এসব বিষয় কেন্দ্রীয় সরকার কর্তৃক পরিচালিত হবে। প্রাদেশিক তালিকায় ছিল আইন শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিচার, পুলিশ ইত্যাদি, যা প্রাদেশিক সরকার কর্তৃক পরিচালিত হবে বলে সিদ্ধান্ত হয়। আর যুগ্ম বিষয়ে দায়িত্ব কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকার যৌথভাবে পালন করবে। ফৌজদারি আইন, ফৌজদারি বিচার প্রণালী, বিবাহ, উইল ইত্যাদি যুগ্ম তালিকারই অন্তর্ভুক্ত ছিল। প্রিয় শিক্ষার্থী, 3 নম্বর বৈশিষ্ট্য, প্রাদেশিক স্বায়ত্তশাসন। এই আইনের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য প্রাদেশিক স্বায়ত্তশাসন। সংবিধান অনুযায়ী প্রাদেশিক তালিকাভুক্ত বিষয়গুলোর উপর প্রাদেশিক সরকারের কর্তৃত্ব থাকবে, তবে বাস্তবে কেন্দ্রীয় সরকার প্রাদেশিক সরকারের কাজে হস্তক্ষেপ করত। 4 নং, যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন। 1935 সালের ভারত শাসন আইনে যুক্তরাষ্ট্রীয় আদালত, ফেডারেল কোর্ট প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয়। একজন বিচারপতি এবং কয়েকজন বিচারক নিয়ে এ আদালত গঠিত হবে বলে সিদ্ধান্ত হয়, যার দায়িত্ব হবে সংবিধানের ব্যাখ্যা প্রদান, কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে বিভিন্ন বিষয়ে বিরোধ মীমাংসা করা। 5 নং বৈশিষ্ট্য, কেন্দ্রে দ্বৈত শাসন। 1935 সালের আইনের মাধ্যমে কেন্দ্রে দ্বৈত শাসন প্রবর্তিত হয়। কেন্দ্রীয় সরকারের বিষয়সমূহকে সংরক্ষিত, রিজার্ভ এবং হস্তান্তরিত, ট্রান্সফার্ড, এই 2 ভাগে ভাগ করা হয়। দেশ রক্ষা, পররাষ্ট্র, ধর্মীয় ইত্যাদি বিষয় সংরক্ষিত ছিল। গভর্নর জেনারেল তার ইচ্ছাধীন ক্ষমতা বলে এইসব বিষয় পরিচালনা করতেন। তাকে পরামর্শ প্রদান ও সাহায্য করার জন্য 3 জন উপদেষ্টা নিয়োগ করা হয়। পাশাপাশি হস্তান্তরিত বিষয়ের মধ্যে ছিল শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা ইত্যাদি, যা গভর্নর জেনারেল মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী পরিচালনা করতেন। 6 নং বৈশিষ্ট্য, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এই আইনের মাধ্যমে কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়। প্রথম কক্ষ ব্যবস্থাপক সভা, ফেডারেল অ্যাসেম্বলি, দ্বিতীয় কক্ষ রাষ্ট্রীয় সভা, কাউন্সিল অফ স্টেটস নামে স্টেট হবে, তবে উভয় কক্ষকেই ক্ষমতা সম্পন্ন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, পৃথক নির্বাচন ব্যবস্থা। 1909 সালের মরলে মিন্টু সংস্কার আইনে সর্বপ্রথম মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয় এবং কেন্দ্রীয় আইনসভায় 1/3 অংশ মুসলমান প্রতিনিধি প্রেরণের ব্যবস্থা স্বীকৃত হয়। শাসন বিভাগের প্রাধান্য।
এই আইনে শাসন বিভাগের প্রাধান্য রক্ষার ব্যবস্থা করা হয়। যেমন অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের আইন সভাগুলিকে ক্ষমতা দেওয়া হয়নি এবং কোনো কোনো ক্ষেত্রে গভর্নর জেনারেল ও গভর্নর, মন্ত্রী এবং আইনসভার সিদ্ধান্তকে অগ্রাহ্য করার ক্ষমতা প্রদান করা হয়। ৯ নং বৈশিষ্ট্য, সংবিধান সংশোধন। 1935 সালের আইনে সংবিধান সংশোধনের ব্যবস্থা রাখা হলেও সংশোধনের ক্ষমতা কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভার পরিবর্তে ব্রিটিশ পার্লামেন্টের উপর ন্যস্ত করা হয়। প্রাদেশিক গভর্নরের পদ সৃষ্টি। কেন্দ্রীয় শাসনভার গভর্নর জেনারেলের উপর ন্যস্ত করা হলেও তিনি একই সাথে কেন্দ্র প্রদেশের শাসন দেখাশোনা করতেন। পাশাপাশি প্রদেশে গভর্নরের পদ সৃষ্টির মাধ্যমে তাকে প্রাদেশিক মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী শাসন পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়। নেক্সট, নতুন প্রদেশ সৃষ্টি। ভারত শাসন আইনে ব্রহ্মদেশকে, বার্মাকে পৃথক করে উড়িষ্যা ও সিন্ধু নামে দুটি নতুন প্রদেশের সৃষ্টি করা হয়। সীমান্ত প্রদেশসহ নতুন দুটি প্রদেশকে অন্যান্য প্রদেশের সমমর্যাদা প্রদান করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, ভারতের 1935 সালের এই যে আইনের আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। আমরা সময় সংক্ষিপ্ততার কারণে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করলাম। পরিশেষে 1935 সালের ভারত শাসন আইনই ভারতীয়দের দাবি দাবা অন্তর্ভুক্ত হলেও তা মূলত কাগজপত্রেই সীমাবদ্ধ ছিল, বাস্তবে তার প্রতিফলন কখনো ঘটেনি। তবে একথা সত্য যে এই আইন পরবর্তীকালে ভারতের রাজনৈতিক অগ্রগতি এবং 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইনের মূল ভিত্তি রচনা করছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব 1935 সালের ভারত শাসন আইনের ফলে এই উপমহাদেশের জনগণের নিকট, জনগণের মাঝে যে প্রতিক্রিয়া হয়েছিল, সেই প্রতিক্রিয়া আমরা সংক্ষেপে আলোচনা করব। 1935 সালের ভারত শাসন আইন কোনো রাজনৈতিক দলকে মূলত সন্তুষ্ট করতে পারেনি। এই আইন প্রণয়নের পূর্ব থেকেই কংগ্রেস এর বিরোধিতা করে। কংগ্রেস লক্ষ্য অধিবেশনের প্রস্তাব জানিয়ে দেয়। বাইরের কর্তৃপক্ষ ছাপিয়ে দেয়া ও জনগণের সার্বভৌমত্বের ক্ষুণ্ণকারী কোনো সংবিধানেই কংগ্রেস গ্রহণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছিল। কংগ্রেস সভাপতি জওহরলাল নেহেরু এই আইনের কঠোর সমালোচনা করেন। 1935 সালের আইন সম্প্রদায়গত নির্বাচনের স্বীকৃতি দিলেও মুসলিম লীগ এই আইনকে সমর্থন দেয়নি। মুসলিম লীগ সভাপতি সৈয়দ ওয়াজিদ হাসান মুসলিম লীগের বোম্বাই অধিবেশনে এই আইনকে গণতন্ত্র বিরোধী বলে অভিহিত করেন। তবে কংগ্রেস ও মুসলিম লীগ 1935 সালের ভারত শাসন আইনের সমালোচনা করলেও এই আইনের অধীনে উভয় দল প্রাদেশিক আইনসভার নির্বাচন করে। নিখিল বঙ্গ প্রজা সমিতি এই আইনকে শুধুমাত্র স্বাগত জানিয়েছিলেন। হিন্দু মহাসভা এই আইন গ্রহণ করেনি। তারা এই আইনকে গণতন্ত্র ও জাতীয়তাবাদ বিকাশের পথে বাধা হিসেবে চিহ্নিত করে। ন্যাশনাল লিবারেল ফেডারেশন এই আইনের তীব্র সমালোচনা করে। ইংল্যান্ডে বিরোধী দল হিসেবে তখন ছিল শ্রমিক দল, তারাও এই আইনকে মেনে নিতে পারেনি, তারাও এই আইনের কঠোর সমালোচনা করে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এখন আলোচনা করব 1935 সালের আইনের গুরুত্ব। 1935 সালের আইনের বহু সমালোচনা থাকা সত্ত্বেও, বহু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ভারতের শাসনতান্ত্রিক সমানাধিকারের ক্ষেত্রে এই আইন খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই আইনকে বলা হয় সংবিধান রচনার ভিত। পরবর্তী সময়ে এই আইনের কিছু অংশ গ্রহণ করেই 1947 সালে ভারত এবং পাকিস্তান সংবিধান রচিত হয়। এই আইনের প্রধান বৈশিষ্ট্য ছিল ভারতে যুক্তরাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন। যদিও তা কার্যকর হয়নি, কিন্তু এটি পরবর্তী সময়ে ভারতে কার্যকরী হওয়ার পথকে প্রশস্ত করে। সীমিত আকারে বাস্তবায়ন হলেও প্রাদেশিক সাহিত্য শাসনের ক্ষেত্রে তুলনামূলকভাবে এই আইন সফল হয়। এই আইনের অধীনে 1937 সালের প্রাদেশিক নির্বাচনে সব দল অংশগ্রহণ করে। 11টি প্রদেশের মধ্যে কংগ্রেস 7টি প্রদেশে জয়লাভ করে। বাকি প্রদেশে কৃষক প্রজা পার্টি এবং মুসলিম লীগ জয়লাভ করে। ফলে প্রদেশগুলোতে ভারতীয়দের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দায়িত্বশীল শাসন ব্যবস্থার পথ প্রশস্ত হয়। যদিও 1937 থেকে 1947 সাল পর্যন্ত মন্ত্রিসভার কর্মকাণ্ড
প্রাদেশিক সাহিত্য শাসন ততটা আশানুরূপ মনে হয়নি। তবে ভারতীয়দের প্রশাসনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়। এই আইনি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কখনো কার্যকর হয়নি, তবে প্রাদেশিক ধারাগুলো সফল হয়েছে বলে রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন। 1936 থেকে 37 সালের প্রাদেশিক নির্বাচনে সকল দলের অংশগ্রহণ এবং 1937 সালের 1 এপ্রিল থেকে প্রাদেশিক সাহিত্য শাসন বলবৎ হওয়া এই আইনের গুরুত্বকে প্রমাণ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত 1935 সালের ভারত শাসন আইনের উপর আমরা আলোচনা করলাম। এই আলোচনার ভিত্তিতে আমরা আজকে হোমওয়ার্ক নেব। আমাদের হোমওয়ার্কের শিরোনাম হচ্ছে 1935 সালের ভারত শাসন আইনে প্রবর্তিত প্রাদেশিক সাহিত্য শাসনের প্রকৃতি সম্পর্কে তোমার মতামত উপস্থাপন করো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটার উপর অত্যন্ত মনোযোগ সহকারে তোমাদের বই পুস্তক পড়ে তোমরা একটি প্রবন্ধ রচনা করবে এবং আমাকে দেখাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে যারা অংশগ্রহণ করেছো, মনোযোগ সহকারে শুনছো, তোমাদের প্রত্যেককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।